এতক্ষণ কলাম নিয়ে কথা বলছিলাম, এই মুহূর্তে আমরা একটু সাহিত্যের দিকে যদি যাই, যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ সামি স্যার এখানে উপস্থিত আছেন। স্যারের কাছে আমার প্রশ্ন যে সাহিত্য আসলে আমি কেন পড়বো, বা আমি সাহিত্যটা চর্চা করবো কেন স্যার? আমাদের আসলে সাহিত্যটা কেন দরকার স্যার, এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ সম্মানিত মডারেটর। আমি সাহিত্য বিষয়ে বলতে গেলে শুরুতেই বলবো যে সাহিত্য হচ্ছে কি জীবন এবং জগতের সহিত নিজেকে নিজের যোগসূত্র স্থাপন করার একটা ব্যাকুলতা মাধ্যম। সাহিত্য অপ্রয়োজনের বিষয়। জীবনে দুটো বিষয় আছে প্রাণী হিসেবে আমাদের প্রয়োজন এবং অপ্রয়োজন। শিল্প ও সংস্কৃতি, গান, নাটক, সাহিত্য এগুলো ছাড়াও কিন্তু জীবন পার করছেন অনেক মানুষ, তাই না? যেমন উপন্যাস, আমাদের পরের কথা সাহিত্যিক বিশ্বজিৎ আছেন এখানে। উপন্যাসকে বলা হয় যে বর্জুয়ার পেট উদর হতে উপন্যাসের সৃষ্টি। এখন বর্জুয়া কারা, তাই না? মধ্যবিত্তের বিলাসিতা থেকেও, এক ধরনের শৌখিনতা থেকেও উপন্যাসের সৃষ্টি বলে অনেকে মনে করে। তাহলে গরিবের জন্য তো সাহিত্য নয়। গরিব দিন আনে দিন খায়, তার বেঁচে থাকার তাগিদই তার কাছে চূড়ান্ত সত্য। তাহলে তো তাদের কাছে, একটা জনগোষ্ঠীর কাছে সাহিত্য অপ্রয়োজনের, যে কোনো শিল্প মাধ্যম অপ্রয়োজনের। তাহলে শিল্প সংস্কৃতি সাহিত্য কেন দরকার? এই যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয় এবং বুদ্ধিমত্তায়, বিচক্ষণতায়, দূরদর্শিতায়, প্রজ্ঞায়, জ্ঞানে অন্য প্রাণী থেকে শ্রেষ্ঠ, এবং সেই শ্রেষ্ঠত্বকে, এবং শ্রেষ্ঠ হলেও প্রাণী হিসেবে আমরা কিন্তু, আমি একটা কথা আগেও বলেছি যে মানুষ একই সঙ্গে পশু, শিশু এবং যিশু, তিনটি সত্তা আছে মানুষের মধ্যে। ফলে মনুষ্যত্বের স্তরে উত্তীর্ণ হতে গেলে মানুষের কিছু সুকুমার বৃত্তি অর্জন করতে হয়, এবং সেই সুকুমার বৃত্তি অর্জনের কিছু মাধ্যম আছে, চর্চার কিছু গতিপথ আছে। সেই চর্চার গতিপথ, আত্ম উন্নয়নের যে গতিপথ মাধ্যম, তার অন্যতম হচ্ছে সাহিত্য এবং শিল্পের যে কোনো মাধ্যম। গান, একটি ভালো কবিতা, একটি পংক্তি আপনার ভেতরে যে আলোড়ন তৈরি করবে, একটি শুভ বোধকে জাগ্রত করবে, এটি একটি দৈব ইন্সপিরেশনের মতো, অলৌকিক একটা ইন্সপিরেশন। আমি কলকাতায় এক কবির সঙ্গে আমার তর্ক হয়েছিল, মানে বাকযুদ্ধ, একটি সেমিনারে। কলকাতার কবি বলছেন যে বাংলাদেশের কবিতা বক্তব্যধর্মী, ব্যঞ্জনাধর্মী নয়, কিন্তু কবিতাকে হতে হবে ব্যঞ্জনাধর্মী। আমি বললাম যে আমার আপত্তি আছে আপনার বক্তব্যের সঙ্গে। কবিতা অবশ্যই ব্যঞ্জনাধর্মী হওয়া উচিত, কিন্তু পূর্ববঙ্গের কবিতা, উনি যুক্তি দিচ্ছেন যে জাতীয় আন্দোলন হয়েছে, আন্দোলন সংগ্রাম ছিল, সে কারণে সেখানে বক্তব্য প্রাধান্য পেয়েছে। আমি আল মাহমুদের কবিতা থেকে, সৈয়দ শামসুল হকের কবিতা থেকে, শামসুর রহমানের কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে দেখিয়েছি যে একই কবিতায় বক্তব্য আছে, ব্যঞ্জনা আছে। অবিরাম ৭২ ঘন্টা গুলি বর্ষণের পর বাংলার নীরব জল করে টলমল, ২ লাইনের একটি কবিতা। মানে ঢাকা যখন আক্রান্ত হলো, গণহত্যা হলো, ২-৩ দিন সে স্তব্ধতা, অবিরাম ৭২ ঘন্টা গুলি বর্ষণের পর বাংলার নীরব জল করে টলমল। আগে পিছে কোনো বক্তব্য নাই, ইতিহাস নাই, ঘটনা বলছে না, কিন্তু এই লাইনের মধ্যে কি যেন আছে, গণহত্যার ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছু। কবিতা এইখানে ব্যঞ্জনা আছে, আমি দেখালাম যে এই যে ব্যঞ্জনা আছে, কিন্তু এর পেছনে একটা ইতিহাস আছে। পূর্ববঙ্গের কবিতা যেমন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, অবোধ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। এই যে অবোধ শিশু, মানে নিঃস্ব হয়ে গেছে, তার বাড়ি বর্ষীভূত হয়ে গেছে, তার পিতা মাতার লাশের উপর হামাগুড়ি দিচ্ছে একটা ৫-৬ বছরের অবোধ শিশু। এর চেয়ে প্রাসঙ্গিক করে তোলা স্বাধীনতা যে কতটা আরাধ্য মানুষের, এই এক লাইনের ভেতরেই তো সেই চিত্রকল্পের ইমেজের যে ব্যবহার, এক লাইনের ভেতরেই তো মহাকাব্যিক ব্যঞ্জনা। তাহলে একটি পংক্তি
কিভাবে আমি আরেকটা উদ্ধৃতি দিতে পারি যে জামাল নজরুল ইসলাম স্যার, আপনারা জানেন মহাকাশ বিজ্ঞানী, গণিতবিদ, পদার্থ বিজ্ঞানী, বাংলাদেশে এইরকম স্কলার আমি দেখিনি। উনি জগজিৎ সিং এর মতো পিয়ানো বাজিয়ে গান গাইতেন, সেতার শিখেছিলেন, একজন বিজ্ঞানী, এবং তার 15 জন বন্ধু নোবেল পুরস্কার পেয়েছেন। সেই ক্যামব্রিজের 16 লাখ টাকা বেতন, এই গল্প আপনারা ফেসবুকে পড়েছেন, কিন্তু 3টা বক্তৃতা আমি শুনেছি এই বিশ্ববিদ্যালয়ে সরাসরি। স্যার বলেছিলেন যে বিজ্ঞান যা পারে না, গণিত যা পারে না, সাহিত্য তা পারে। আমি মডারেটের প্রশ্নের উত্তর আমি তো বিশ্বাস করি, ধারণ করি, এবং সেভাবেই আমরা জীবনযাপন করি। যারা মঞ্চে বসে আছেন অত্যন্ত খ্যাতিমান সাহিত্যিক, আপনারা জানেন বাংলা একাডেমি পদক পাওয়া বিশ্বজিৎ রাশেদ রূপই, ওনারা আমার চেয়ে প্রাজ্ঞ, প্রজ্ঞায় অনেক বেশি অগ্রসর। তারপরে বলছি যে সাহিত্য সবকিছুকেই ধারণ করে, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, জিওগ্রাফি, সবকিছুকে ধারণ করে পড়ে তারপর কবিতা লিখতে হয়, একটি উৎকৃষ্ট কবিতা। তাই তো ফলে লেখক হওয়ার কোনো শর্টকাট রাস্তা কিন্তু নেই, এবং সাহিত্যিক হয়েও ক্ষণকালের জিনিসকে চিরকালে, নিজের জিনিসকে অপরে, ভাবের জিনিসকে ভাষায়, রবীন্দ্রনাথের কথা। এই যে আত্মগত ভাবের যে বহিঃপ্রকাশ, নিজেকে প্রকাশের ইচ্ছা, এই প্রকাশ কি খ্যাতির জন্য, কেবল আনন্দের সঙ্গে? আপনারা রবীন্দ্র ফিলোসফি যদি জানেন, মানুষকে বাঁচতে হবে আনন্দের সঙ্গে। এজন্য প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনের কাজও আমরা করি, গান গাই, কবিতা আবৃত্তি করি, অভিনয় করি, তাই না? যেভাবে আনন্দ পাই আমরা চেষ্টা করি। এটা হচ্ছে সীমায় থেকে অসীমকে ধরার একটা প্রচেষ্টা। এই মর্তলোকে আমাদের যে সীমাবদ্ধতা জীবন যাপনে, যাপিত জীবনে, কিন্তু মানুষের যে একটা ইটারনাল যে আপিল আছে, একটা অসীমের প্রতি যে আকুলতা আছে, অধরাকে ধরবার, সুন্দরকে ধরবার, সত্যকে ছুবার যে একটা আকুলতা আছে, সেই আকুলতা থেকেই আসলে শিল্প সাহিত্যের জন্ম। এবং আমি মনে করি যে ব্যক্তির চৈতন্যের মধ্যে যদি দ্বিধা না থাকে, দ্বন্দ্ব না থাকে, সে কখনো শিল্পী হতে পারে। মীমাংসিত মন কখনোই কোনো কিছু সৃষ্টি করতে পারে না, রচনা করতে পারে। ফলে মানুষকে দ্বিধার মধ্যে থাকতে হয়, দ্বন্দ্বের ভেতরে থাকতে হয়। এই যে কলম লেখার কথা বিশ্বজিৎ বললেন, এটি সামাজিক দায়, রাষ্ট্রীয় দায়, রাষ্ট্রীয়, এবং প্রত্যেক লেখক, ভালো লেখক তার সময়ের চেয়ে অনেক বেশি অগ্রসর থাকেন। 200-500 বছরের পরের সময়কে দেখেন, পরিণতিকে দেখেন। ফলে প্রকৃত শিল্পী সাহিত্যিক তারা অবশ্যই অ্যাডভান্স, অনেক প্রাগ্রসর চিন্তার অধিকারী। ফলে তাদের একটা দায় আছে, এই দায় হচ্ছে মানুষের জন্য দায়, শিল্পের জন্যও দায় আছে। শিল্পের জন্য শিল্প, মানুষের জন্য শিল্প। সাহিত্যের দুটো মাধ্যম আছে, আর্টস ফর আর্টসে, আর্টস ফর ম্যানসে। আমরা কোন দিকে যাব? রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা পড়লে মনে হবে যে পিওর সৌন্দর্য তত্ত্ব, নন্দন তত্ত্বের যে সর্বোৎকৃষ্ট প্রকাশ, উপসী কবিতা, চিত্রার বিজয়িনী কবিতা। কিন্তু আবার নজরুলের যে কুলি মজুর কবিতা পড়েন, ম্যাক্সিম গোর্কির মা পড়েন, দেখবেন যে মানুষের জন্য ডেডিকেটেড যে শিল্পী সাহিত্যিক, মানুষের জাগরণের জন্য, মানুষের মুক্তির জন্য তারা লিখেছেন। ফলে শিল্পীর দায় দু ধরনের, সৌন্দর্য সৃষ্টি করা, আনন্দকে পাবার ব্যাকুলতা বা আনন্দ প্রাপ্তি, এবং আরেকটা হচ্ছে মানুষের জন্য দায়, সমাজের জন্য দায়। সেই সমস্ত বোধ থেকেই সাহিত্যের, শিল্পের সৃষ্টি।